হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করব। জি জি ম্যাম, আপনি শুরু করে দেন। আপনি লাইভে চলে আসছেন এবং সবাই আস্তে আস্তে জয়েন করছে, আপনি শুরু করে দিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস at Axis Medical School. I am Dr. Farida Yasmin, Associate Professor of Pathology. আমি আমার গত ক্লাসে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট প্যাথোলজি ক্লাসটা আমরা শুরু করেছিলাম এবং প্রথম ক্লাসে আমি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের হিস্টোলজি এবং কনজেনিটাল অ্যানোমালিস এই দুটো টপিক সম্পর্কে ডিসকাশন করেছিলাম। তো আমি আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। আজকে যারা নিউ কামার তারা যদি গত ক্লাসটি দেখে নাও তাহলে আজকে তোমাদের ক্লাসটা ফলো করতে সহজ হবে। আজকে ক্লাসে আমি প্রিপারেশন নিয়েছিলাম যে ইসোফেগাস এবং স্টমাক এই দুটো অর্গানের ডিজিজগুলো ডিসকাস করব। তবে যেহেতু ক্লাসটা একটু লেংদি হয়ে যেতে পারে সেজন্য আমি শুধু ইসোফেগাসের ডিজিজগুলো নিয়েই আলোচনা করব। তো ডিজিজেস অফ ইসোফেগাস পড়তে গেলে আমরা কিভাবে পড়ব? আমি আমার আগের ক্লাসে বলেছিলাম যে সিস্টেম প্যাথোলজি পড়তে গেলে আমরা কিছু স্টেপ ফলো করব। যেমন প্রথমে আমরা ওই সিস্টেমের বা ওই অর্গানটার অ্যানাটমি এবং ফাংশন সম্পর্কে একটু জেনে নিব। তারপরে আমরা হিস্টোলজি সম্পর্কে জানব এবং পরবর্তীতে আমরা ওই অর্গানের ডিজিজগুলো ডিসকাস করব। এই ডিজিজগুলো পড়তে গিয়েও আমরা 4টা স্টেপ ফলো করব। যেমন ডিজিজের ইটিওলজি, প্যাথোজেনেসিস, গ্রস মরফোলজি, হিস্টোমরফোলজি এবং সবার শেষে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। তো এই রুলস ফলো করেই আমি আজকে ইসোফেগাসের ডিজিজগুলো সম্পর্কে ডিসকাস করব। তো আমরা সবাই জানি ইসোফেগাস একটা মাস্কুলার টিউব। এটার এক্সটেনশন হচ্ছে ফ্যারিংস থেকে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন পর্যন্ত। তো নর্মালি এটা 25 সেন্টিমিটার লং। আর এন্ডোস্কোপিক্যালি এটাকে আমরা যদি এন্ডোস্কোপিক্যালি এটার লেংথ বলা হয় তাহলে এটা 40 সেন্টিমিটার ফ্রম আপার ইনসিসের টিথ। এখানে আমরা এন্ডোস্কোপিক ভিউ অফ ইসোফেগাস দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে আপার ইনসিসের টিথ থেকে 15 সেন্টিমিটার দূরে আপার ইসোফেজিয়াল স্পিংটারটা দেখা যায় এবং সেখান থেকে 40 সেন্টিমিটার ডিস্টেন্স গেলে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনটা বুঝতে পারি। অর্থাৎ 15 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত এই লেংথটাই হচ্ছে ইসোফেগাসের লেংথ। এখানে তোমাদেরকে আমি এন্ডোস্কোপি সম্পর্কে একটু করে বলি যে আমরা প্যাথোলজি এটা হচ্ছে যে কোনো ডিজিজ ডায়াগনোসিসের একটা মডালিটিস, যে আমরা হিস্টোপ্যাথোলজি করে ডিজিজকে কনফার্মেটরি ডায়াগনোসিস করব। এই প্যাথোলজি ছাড়াও অন্যান্য ডায়াগনস্টিক মডালিটিস আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে গেলে ব্যবহার করি। যেমন আমরা রেডিওলজি ইমেজিং করি, আমরা এন্ডোস্কোপি করি। জিআই প্যাথোলজি ডায়াগনোসিসের জন্য প্রথম এবং ইম্পর্টেন্ট একটা ডায়াগনস্টিক মডালিটি হচ্ছে এন্ডোস্কোপি। আমি তোমাদের প্রত্যেকটা অর্গান ডিজিজ পড়ার আগে আমরা এন্ডোস্কোপিক ভিউ সম্পর্কেও একটু আলোচনা করব। তো আমরা জানলাম যে ইসোফেগাস হচ্ছে একটা মাস্কুলার টিউব, এর লেংথ হচ্ছে 25 সেন্টিমিটার। এর দুটো স্পিংটার থাকে, আপার ইসোফেজিয়াল স্পিংটার এবং লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার। এটা দেখা যাচ্ছে এন্ডোস্কোপিক ভিউ অফ ইসোফেগাস। এখানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি ইসোফেগাসের মিউকোসাতে কোনো ফোল্ড নাই এবং স্মুথ শাইনি পিঙ্কিশ কালারের মিউকোসা। যদি আমরা এটার হিস্টোলজি করি তাহলে আমরা দেখব এটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস লাইনিং এবং এর নিচে যে দেখা যাচ্ছে যে ব্লাড ভেসেলগুলো, এগুলো ল্যামিনা প্রোপ্রিয়ার ছোট ছোট ব্লাড ভেসেলগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসোফেগাসের হিস্টোলজি। ইসোফেগাস আমি গত ক্লাসেও বলেছিলাম যে লাইন বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, অর্থাৎ এখানে স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো মাল্টি লেয়ারে থাকে। নিচের দিকে যে ডার্ক কালার যে সেলগুলো, এগুলো হচ্ছে বেজাল সেল এবং এগুলো থেকেই উপরের দিকে সেলগুলো ম্যাচিউর হতে থাকে। এবং স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস লাইনিং এর জাস্ট নিচেই থাকে থিন ল্যামিনা প্রোপ্রিয়া, যেখানে একটা কানেকটিভ টিস্যু স্ট্রোমা, এটা এখানে ব্লাড ভেসেল, নার্ভস, লিমফ্যাটিক্স এগুলো থাকে। তার নিচে হচ্ছে থিন একটি মাস্কুলার লেয়ার এবং তার নিচে হচ্ছে সাবমিউকোসা, এটাও একটা কানেকটিভ টিস্যু লেয়ার। এখানে তোমার ইসোফেগাসের ব্লাড সাপ্লাইগুলো এই লেয়ারে অবস্থান করে। তারপরে হচ্ছে মাস্কুলারিস প্রোপ্রিয়া, এখানে আমরা দুটো মাসেল লেয়ার পেয়ে থাকি, আউটার লঙ্গিটিউডিনাল এবং ইনার সার্কুলার লেয়ার। তার বাইরে হচ্ছে অ্যাডভেন্টিসিয়া অর্থাৎ সেরোসা। এই পাশে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এ পাশে এটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন।
আমরা জানি স্টোমাকের লাইনিং হচ্ছে কলামনার এপিথেলিয়াম এবং ইসোফেগাসের লাইনিং হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস লাইনিং। সো এখানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে আমরা দুটো লাইনিংই পাবো। এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের একটা খুবই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। আমরা জেনারেল প্যাথোলজিতে পড়ে এসেছি মেটাপ্লাস্টিক চেঞ্জ, মানে একটা সেলের ফেনোটিপিক্যাল চেঞ্জ হয়ে যখন অন্য সেলে কনভার্ট হয় তখন সেটাকে আমরা বলি মেটাপ্লাসিয়া। এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন অর্থাৎ বা স্কোয়ামো কলামনার জাংশন, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাইট ফর মেটাপ্লাস্টিক চেঞ্জ। এবং তোমরা এটাও জানো যে আমরা জানি যে মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম ইজ এ ফার্টাইল সোয়েল ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। তো সেজন্যই স্কোয়ামো কলামনার জাংশন খুবই ক্লিনিক্যালি ইম্পর্টেন্স, কারণ এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম স্কোয়ামো কলামনার জাংশন আমরা সার্ভিক্সেও পেয়ে থাকি, যেখানে আমরা একটোসার্ভিক্স এবং এন্ডোসার্ভিক্সের জাংশনে এরকম স্কোয়ামাস এবং কলামনার লাইনিং এর একটা কম্বিনেশন দেখে থাকি। আচ্ছা, এবারে আসো আমরা ইসোফেগাসে কি কি ডিজিজ আমরা পড়বো। তো আমি গত ক্লাসে বলেছিলাম ডিজিজের লিস্ট করতে গেলে আমাদের মনে রাখতে হবে প্রথমে কনজেনিটাল অ্যানোমালিস, তারপরে ওই ডিজিজে কোনো অ্যাডাপটিভ চেঞ্জের কারণে কোনো ডিজিজ আছে কিনা সেটা আমরা দেখব। তারপরে ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটা বডির প্রায় সব অর্গানকেই ইনভলভ করে। তারপরে হচ্ছে নিউপ্লাস্টিক ডিজিজ। তো সেই ফর্মুলা অনুসারেই আমরা আগাবো। তো আজকে আমরা দেখি যে ইসোফেগাসের কনজেনিটাল ম্যালফরমেশন কি কি আছে। ইসোফেগাসের সাধারণত কনজেনিটাল অ্যাবনর্মালিটিস গুলোর মধ্যে আছে একটোপিক টিস্যু, অ্যাট্রেসিয়া, স্টেনোসিস, ডুপ্লিকেশন এবং ওয়েবস। আচ্ছা, একটোপিক টিস্যু। একটোপিক টিস্যু বলতে আমরা সাধারণত বুঝি কি, যে একটা অর্গানের টিস্যু যখন আরেকটা অর্গানের স্ট্রোমাতে অবস্থান করে, এখানে দুটোই ম্যাচিউর টিস্যু থাকবে। তো এই যেমন এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে স্টোমাক অথবা প্যানক্রিয়াটিক টিস্যু যখন ইসোফেগাসের মিউকোসাতে বা স্ট্রোমাতে অবস্থান করে এবং সেখানে ওই প্যাথোলজিগুলি হয় নর্মাল টিস্যুতে যে প্যাথোলজিগুলো হয়, তো এই জিনিসটাকে আমরা বলি একটোপিক টিস্যু। তো কনজেনিটাল ইসোফেগাসের কনজেনিটাল অ্যানোমালির মধ্যে কমন একটা অ্যাবনর্মালিটিস হচ্ছে একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু ইন ইসোফেগাস মিউকোসা। এইটাকে আমরা ক্লিনিক্যালি বলে থাকি ইনলেট প্যাচ। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি। আমি একটু আগে তোমাদেরকে এন্ডোস্কোপিতে কিভাবে ইসোফেগাস কেমন দেখা যায় সেটা আমি দেখিয়েছি। স্মুথ পিঙ্ক কালার মিউকোসা, এখানে রেড প্যাচ আমরা দেখতে পাচ্ছি এন্ডোস্কোপিক ভিউতে। তো এই রেড প্যাচটা যদি এন্ডোস্কোপিক বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করা হয়, তাহলে আমরা এখানে স্টোমাকের টাইপের যে গ্ল্যান্ডস গুলো এবং কলামনার লাইনিং স্টোমাকের, এটা দেখে আমরা চিনতে পারবো যে এখানে ইসোফেগাসের ওয়ালে গ্যাস্ট্রিক টিস্যুর অবস্থান সম্পর্কে আমরা বুঝতে পারবো। তো এটাকে ক্লিনিক্যালি বলা হয় ইনলেট প্যাচ। এরপর আরেকটা কনজেনিটাল অ্যানোমালি হচ্ছে ইসোফেগাসের স্টেনোসিস। স্টেনোসিস সম্পর্কে আমি আগেও বলেছি যে এটা হচ্ছে ন্যারোয়িং অফ লুমেন অফ এনি অর্গান। এটা কেন হয়, যে এর ওয়ালে যে মাসকুলারিস প্রপ্রিয়া লেয়ারটা আছে, যদি মাসেল খুব থিকিনিং হয় সেক্ষেত্রে তোমার লুমেনটা ন্যারো হয়ে যায় এবং এটাকে বলা হয় স্টেনোসিস। তারপরে আসো ইসোফেজিয়াল ওয়েবস। ওয়েবস বলতে আমরা যেটা বুঝি মিউকোজাল ফোল্ড। আমরা ইসোফেগাসে কোনো মিউকোজাল ফোল্ড নরমালি থাকে না, কিন্তু স্টোমাকে গিয়ে আমরা মিউকোজাল ফোল্ড দেখবো, যেটাকে আমরা রুগী বলি। আমরা ডিওডেনামে জেজুনামেও মিউকোজাল ফোল্ড নরমালি দেখতে পাবো। কিন্তু ইসোফেগাসে যখন একটা অ্যাকোয়ার্ড কোনো কারণে বা কনজেনিটালি কোনো ফোল্ড দেখা যায়, তখন সেটাকে বলা হয় ইসোফেজিয়াল ওয়েব। এখানে একটা কোশ্চেন তোমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে, পামার ভিনসন সিনড্রোম। এই ডিজিজটা কি? কোনো পেশেন্টদের দেখা গেছে ইসোফেজিয়াল ওয়েবের সাথে ক্রনিক আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে এবং গ্লোসাইটিস থাকে। গ্লোসাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ টাং। এখন ক্রনিক আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আমরা জানি যে আয়রনের একটা রোল আছে এপিথেলিয়াল সেলের ম্যাচুরিটিতে। তো এপিথেলিয়াল সেল যখন ঠিকমতো ডেভেলপ হতে পারে না, ম্যাচিউর হতে পারে না, তখন বিভিন্ন অর্গানে ইনফ্লামেশন দেখা যায়, যেমন টাং, লিপ, আপার লিপ, লোয়ার লিপ, এসব জায়গাতেই ইনফ্লামেশন হয়। তো ক্রনিক আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে মিউকোজাল অ্যাবনর্মালিটি আমরা পাই, সেটা হচ্ছে গ্লোসাইটিস এবং অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। তো এর সাথে দেখা যাচ্ছে কোনো পেশেন্টের যদি ইসোফেগাসে কোনো ওয়েব থাকে, তাহলে আমরা ওই ডিজিজটাকে বলবো পামার ভিনসন সিনড্রোম। এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে ওয়েব বলতে আমরা বুঝছি যে মিউকোজাল ফোল্ড।
এই মিউকোজাল ফোল্ড যদি থাকে একটা পেশেন্টের এবং তার সাথে তার আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে এবং সে কারণে তার গ্লোসাইটিস এবং অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস থাকে, তাহলে এই ডিজিজটাকে আমরা বলি পামার-ভিনসেন সিনড্রোম। এইটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে কি, যে যাদের এই সিনড্রোম থাকে সেই পেশেন্টগুলোর স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন ওরাল ক্যাভিটি, ফ্যারিংস অথবা ইসোফেগাসে ডেভেলপ করতে পারে। তারপরে খুব ইম্পর্টেন্ট একটা কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অফ ইসোফেগাস, এটা হচ্ছে অ্যাকেলাসিয়া। অ্যাকেলাসিয়া বলতে এটা একটা সোয়ালোইং ডিসঅর্ডার। এখানে আমরা তিনটা প্রবলেম দেখি। একটা হচ্ছে এপেরিস্টাসিস। আমরা জানি ইসোফেগাসের কাজ হচ্ছে কি, যে ফ্যারিংস থেকে খাবারটাকে স্টোমাক পর্যন্ত ফুড প্যাসেজ হিসেবে সে কাজ করে এবং এই প্যাসেজের জন্য তার একটা স্মুথ পেরিস্টালটিক ওয়েবের প্রয়োজন। এখন যদি পেরিস্টালসিস ঠিক মতো না হয় তাহলে কি হবে, সেই প্রবলেমটাই হচ্ছে অ্যাকেলাসিয়া। আরেকটা প্রবলেম হচ্ছে এখানে ইনকমপ্লিট রিল্যাক্সেশন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এখানে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের কাজ কি, যখন খাবারটা ফ্যারিংস থেকে ইসোফেগাস হয়ে স্টোমাকে পৌঁছে যাবে তখন সাথে সাথে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা ক্লোজ হয়ে যাবে। এখন এই ক্লোজ করার জন্য আমরা জানি কিছু নিউরন কাজ করে, কিন্তু আবার যখন ইসোফেগাসের স্ফিংটারের কাছে খাবার আসবে তখন প্রথমে স্ফিংটারটা রিল্যাক্স হতে হবে। এখন এই স্ফিংটারটা রিল্যাক্স হওয়ার জন্য কিছু নিউরনের কাজ আছে। এখন যদি কোনো কারণে স্ফিংটার রিল্যাক্সেশন হওয়ার জন্য যে ইনহিবিটরি নিউরনগুলো প্রয়োজন সেগুলো যদি তোমার ঠিকমতো ফাংশন না করে তাহলে কি হবে, কোলিনার্জিক যে সিগন্যালটা আছে সেটা ইন্টারাপ্টেড হবে, যার ফলে কি হবে যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা রিল্যাক্সেশন হবে না। আমি আবার বলছি যে ইনহিবিটরি নিউরনগুলো যদি ঠিকমতো ফাংশন না করে, ডিজেনারেশন হয়ে যায় অথবা কনজেনিটালি অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে যে কোলিনার্জিক সিগন্যালগুলো ইন্টারাপশন হবে এবং যার ফলে কি হবে, লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা আছে সেটা তোমার রিল্যাক্সেশন হবে না। এবং যদি স্ফিংটারটা রিল্যাক্সেশন না হয় তাহলে অপোজিটলি কি হবে, যে রেস্টিং টোন যেটা ইসোফেজিয়াল স্ফিংটারের সেটা বেড়ে যাবে। তাহলে কি হবে, একদিকে পেরিস্টালসিস হচ্ছে না, খাবারটা যখন স্ফিংটারে যাচ্ছে তখন স্ফিংটার রিল্যাক্স হচ্ছে না, ফলে খাবারটা ওখানে জমতে থাকবে এবং একটা সময় ইসোফেগাসের ডায়ামিটারটা বেড়ে যাবে। ঠিক এই জিনিসটাকে আমরা বলি অ্যাকেলাসিয়া কার্ডিয়া। তো এই পেশেন্টগুলো সাধারণত আমাদের কাছে আসে প্রোগ্রেসিভ ডিসফ্যাজিয়া। ডিসফ্যাজিয়া মানে হচ্ছে যে পেইন ডিউরিং সোয়ালোয়িং অথবা রিগারজিটেশন অফ ফুড, এই সিমটম নিয়ে ডাক্তারের কাছে আসে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে আপার ইসোফেজিয়াল ডায়ামিটারটা অনেকখানি বেড়ে গিয়েছে এবং এখানে লোয়ার ইসোফেগাসের পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাক্টেড অবস্থা, অর্থাৎ এখানে স্ফিংটারটা রিল্যাক্সেশন হচ্ছে না, এখানে ইনহিবিটরি নিউরনগুলো ঠিকমতো কাজ করতে পারছে না, কোলিনার্জিক সিগন্যালটা ইন্টারাপশন হচ্ছে না, সো এটা কন্ট্রাক্টেড অবস্থায় থাকছে। তো এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা সাধারণত দেখা গেছে কি যে নিউরন ডিজেনারেশন এটা ইডিওপ্যাথিক কোনো কারণে হতে পারে অথবা কোনো ম্যালিগনেন্সি, অ্যামালয়েডোসিস, সার্কোইডোসিস বা চ্যাগাস ডিজিজ, এসব কারণেও ইনহিবিটরি নিউরন যদি ডিজেনারেশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাকালাসিয়া কার্ডিয়া ডেভেলপ করতে পারে। এখানে আমরা যখন যেহেতু রেস্টিং টোনটা খুব বেশি থাকে তো আমরা সার্জিক্যালি এটাকে আমরা মায়োটমি করে আমরা এটাকে রিলিভ করে দিতে পারি। তো যদি এইসব পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে, যে ভবিষ্যতে এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা ডেভেলপ করতে পারে অ্যাকালাসিয়া থেকে। আচ্ছা, এরপরে আরেকটা কনজেনিটাল অ্যানোমালি হচ্ছে হায়াটাস হার্নিয়া। তোমরা জানো যে হার্নিয়া মানে হচ্ছে কি, যে কোনো একটা অর্গান যখন কোনো একটা ওপেনিং দিয়ে প্রোট্রুশন হয়, অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ এনি অর্গান থ্রু এনি ওপেনিং, এটা হচ্ছে হার্নিয়া। তো এখানে অ্যাবনর্মাল প্রোট্রুশন হচ্ছে কোন পার্টে, প্রক্সিমাল পার্ট অফ স্টোমাক, যখন ডায়াফ্রামের ওপেনিং দিয়ে তোমার থোরাক্সে প্রোট্রুশন হয় তখন এটাকে আমরা বলি হায়াটাস হার্নিয়া। এখন হায়াটাস হার্নিয়া এটা হচ্ছে খুব কমন একটা কনজেনিটাল অ্যানোমালি। এখানে আমরা একটা ছবি দেখি, এখানে ছবিতে আমরা ডায়াফ্রামিক ওপেনিং এবং তার উপরে ইসোফেগাস এবং নিচে স্টোমাকের কার্ডিয়াক পার্টটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কনজেনিটাল কোনো উইকনেসের কারণে বা কোনো কারণে যখন স্টোমাকের আপার পার্টটা ডায়াফ্রামেটিক ওপেনিং দিয়ে থোরাক্সে প্রোট্রুশন হয় তখন এই ডিজিজটাকে আমরা বলি হায়াটাস হার্নিয়া। হায়াটাস দিয়ে হার্নিয়েশন হয়েছে স্টোমাকের আপার পার্টের।
এখন যেহেতু থোরাক্সে স্টোমাকটা অবস্থান করছে এবং আমরা জানি স্টোমাকে অ্যাসিড সিক্রেটিং সেল থাকে, এবং তাহলে এখানে যে অ্যাসিডগুলো বা অ্যাসিড তৈরি হচ্ছে বা অ্যাসিডিক কন্টেন্টটা, এটা সবসময় ইসোফাগাসে রিগার্জিটেশন হচ্ছে। আর আমরা এটা জানি যে ইসোফাগাসের মিউকোসা কিন্তু অ্যাসিডের জন্য অ্যাসিডের ইনফ্লুয়েন্সে মিউকোসাটা ইনজুরি হবে। তাহলে হায়াটাস হার্নিয়া এটা হচ্ছে একটা কমন কনজেনিটাল অ্যানোমালি, সাধারণত 15 থেকে 50% অ্যাডাল্টে আমরা পেয়ে থাকি। এটার দুটো টাইপ আছে, স্লাইডিং এবং প্যারাইসোফেজিয়াল। তো এই হায়াটাস হার্নিয়াতে আমি যেটা বলেছি যে স্টোমাকের পার্টের অ্যাসিড সিক্রেটিং সেলের কারণে বা অ্যাসিডের কারণে সাধারণত এখানে কমপ্লিকেশন হিসেবে আমরা দেখি রিফ্লাক্স ইসোফেজাইটিস। আমি একটু পরে রিফ্লাক্স ইসোফেজাইটিস সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এন্ডোস্কোপিক্যালিও আমরা হায়াটাস হার্নিয়া ডায়াগনোসিস করতে পারি। এখানে আমরা যখন ইসোফেগাসের মিউকোসার জাস্ট নিচেই আমরা এই যে স্টোমাকের যে ফোল্ডগুলো দেখতে পাচ্ছি, সো আমরা এন্ডোস্কোপিতেই আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, এখন আসো আমরা কনজেনিটাল অ্যানোমালি অফ ইসোফেগাস সম্পর্কে জানলাম। এখন আমরা ইনফ্লামেটরি ডিজিজ অফ ইসোফেগাস এটা ডিসকাস করব। তো কি কি ইনফ্লামেশন ইসোফেগাসে হয়? আমরা ইসোফেগাসের ইনফ্লামেশন বলার আগে আমরা যদি প্রশ্ন করি তোমাদের যে হোয়াট ইজ ইসোফেজাইটিস, তোমরা উত্তরে বলবে ইনফ্লামেশন অফ ইসোফেগাস হচ্ছে ইসোফেজাইটিস। এখন জেনারেল প্যাথোলজিতে আমরা পড়ে আসছি যে ইনফ্লামেশনের 4টা কারণ থাকে। কি কি কারণ? ইনফেকশাস এজেন্ট, ফরেন বডি, টিস্যু নেক্রোসিস অথবা ইনজুরি এবং ইমিউনোলজিক্যাল রিয়াকশন। তো তোমাকে যদি আমরা ইসোফেজাইটিসের কোনো কারণ জিজ্ঞেস করি, তাহলে আমরা যদি এই 4টা কারণ মনে করে করে বলি, তাহলেই আমাদের কারণগুলো বলা হয়ে যাবে। আমি আবার বলছি, ইনফেকশাস এজেন্ট, ইমিউনোলজিক্যাল এজেন্ট, ফরেন বডি এবং টিস্যু ইনজুরি, এই 4টা কারণেই সাধারণত অর্গানগুলোতে ইনফ্লামেশন হয়ে থাকে। তো ইসোফেজাইটিসের কজের মধ্যে আমরা সেই কজগুলোই পাবো। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে রিফ্লাক্স ইসোফেজাইটিস। এটা আমি একটু আগেই বলে এসেছি যে স্টোমাকের অ্যাসিড কন্টেন্ট যখন রিফ্লাক্স হয় ইসোফেগাসে, তখন যদি সেখানে মিউকোজাল ইনজুরি হয়, ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা বলি রিফ্লাক্স ইসোফেজাইটিস। তারপর হচ্ছে ইনফ্লামেশনের একটা বড় কারণ হচ্ছে ইনফেকশাস এজেন্ট, এবং এগুলোর মধ্যে আমরা দেখি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট এবং ফাঙ্গাস। তো এই অর্গানিজমগুলো ইসোফেগাসে ইনফ্লামেশন করতে পারে। ইসোফেগাসের ইনফ্লামেশনের আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কেমিক্যাল বা ফিজিক্যাল ইনজুরি। এটা সম্পর্কে আমি পরে আলোচনা করছি। তো প্রথমে আসো রিফ্লাক্স ইসোফেজাইটিস। এটা হচ্ছে কি, রিফ্লাক্স বলতে আমরা যেটা বুঝি যে ব্যাকফ্লো বা রিগার্জিটেশন অথবা ব্যাকওয়ার্ড ডিরেকশনে কোনো কিছু যাওয়াকে আমরা রিফ্লাক্স বলি। এখানে স্টোমাকের যে অ্যাসিডিক কন্টেন্টগুলো থাকে, অ্যাসিডিক ফুডগুলো থাকে, সেটা যখন ইসোফেগাসে রিগার্জিটেশন হয়, সেটাকেই আমরা বলি রিফ্লাক্স ইসোফেজাইটিস। এখানে রিফ্লাক্স অ্যাসিড রিফ্লাক্সের কারণে কি হচ্ছে, ইসোফেগাসের যে স্ট্র্যাটিফাইড স্কোমাস লাইনিং, যে মিউকোসাটা আমরা হিস্টোলজিতে দেখে এসেছি, ওই লেয়ারে ইনজুরি হবে। এখন এই ডিজিজটাকে ক্লিনিক্যালি বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। অর্থাৎ স্টোমাকের অ্যাসিডিক কন্টেন্টটা যখন ইসোফেগাসে রিফ্লাক্স হচ্ছে বা রিগার্জিটেশন হচ্ছে অথবা ব্যাকফ্লো হচ্ছে, তখন আমরা ডিজিজটাকে বলছি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো এই ডিজিজগুলোতে আমরা প্রায় ডাক্তাররা চেম্বারে অনেক পেশেন্ট পেয়ে থাকেন যে পেশেন্ট এসে বলে তার বুক জ্বালা করে, যেটাকে আমরা বলি হার্ট বার্ন। অনেক সময় সে অনেক ভয় পেয়ে যায় তার হার্টে কোনো সমস্যা হলো কিনা। তারপরে সে ডিসফ্যাজিয়া বলবে যে খাবার খেতে গেলে তার ব্যথা করছে, অথবা তার রিগার্জিটেশন হচ্ছে, খাবার ব্যাকফ্লো হচ্ছে। তো এই ধরনের ক্লিনিক্যাল ফিচার নিয়ে যখন পেশেন্ট আসে, তখন আমরা করি কি, এন্ডোস্কোপি করে আমরা তার রিফ্লাক্স ইসোফেজাইটিস আছে কিনা আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি। তো এই রিফ্লাক্স ইসোফেজাইটিস কেন হয়, এর রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে আছে, আমি একটু আগেই বলে এসেছি, একটা বড় কারণ হচ্ছে হায়াটাস হার্নিয়া, অথবা আরেকটা কারণ হচ্ছে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং অথবা ইনক্রিজ গ্যাস্ট্রিক ভলিউম। আরেকটা কারণ হচ্ছে ওবেসিটি এবং সিএনএস ডিপ্রেসেন্ট ড্রাগস। এইসবের কারণে কি হচ্ছে যে স্টোমাকের এমটিংটা ডিলেড হচ্ছে, যার ফলে অ্যাসিডিক কন্টেন্টটা তোমার রিগার্জিটেশন হতে পারছে ইসোফেগাসের দিকে, ব্যাকফ্লো হচ্ছে। তো আমরা যদি এন্ডোস্কোপি করে রিফ্লাক্স ইসোফেজাইটিস ডায়াগনোসিস করি এবং সেখান থেকে টিস্যু নিয়ে আমরা বায়োপসি করি এবং হিস্টোপ্যাথোলজি করি, তাহলে আমরা কিছু এভিডেন্স পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি
তোমরা নর্মাল হিস্টোলজি নিশ্চয়ই এতক্ষণে মনে আছে ইসোফেগাসের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস লাইনিং এপিথেলিয়াম, এবং সেখানে নর্মালি আমরা কোনো ইনফ্ল্যামেটরি সেলের উপস্থিতি দেখি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক ইসিনোফিল, এই যে ইউসিনোফিলিক গ্র্যানিউলস সাইটোপ্লাজমে যে সেলগুলো থাকে এগুলোকে বলা হয় ইউসিনোফিল। তো আমরা লাইনিং এপিথেলিয়ামে ইউসিনোফিলের প্রেজেন্ট পাবো, এবং লাইনিং এপিথেলিয়ামে আমরা থিকনেস বেশি পাচ্ছি, অর্থাৎ এখানে হাইপারপ্লাসিয়া হচ্ছে লাইনিং এপিথেলিয়াল সেলে। এবং এই লেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে বেজাল সেলগুলো যেখানে শুধু একটা সিঙ্গেল লেয়ার ছিল সেগুলো মাল্টি লেয়ার হয়েছে, এখানে বেজাল সেলের হাইপারপ্লাসিয়া হয়েছে। সো হাইপারপ্লাসিয়া অফ স্কোয়ামাস লাইনিং এপিথেলিয়াম এবং ইনফ্লামেটরি সেল স্পেশালি ইসিনোফিলস এবং ফিউ নিউট্রোফিলস এবং তার সাথে বেজাল সেলের হাইপারপ্লাসিয়া, যখন আমরা এই এভিডেন্সগুলো মাইক্রোস্কোপের নিচে দেখি তখন আমরা রিফ্লাক্স ইসোফেজাইটিস ডায়াগনোসিস করতে পারি, এবং পরবর্তীতে পেশেন্টকে আমরা অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস আমরা ম্যানেজ করব। এখন যদি আমরা রিফ্লাক্স ইসোফেজাইটিস ম্যানেজ না করি, অনেক সময় হয় কি যে পেশেন্টরা যখন হার্টবার্ন নিয়ে আসে, অনেকে শুধু একটা অ্যান্টি আলসারেন্ট বা প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে পেশেন্টকে ছেড়ে দেন। তো তাতে কি হয় যে পেশেন্টের ডেফিনিটিভ ম্যানেজমেন্ট না হওয়ার কারণে পেশেন্টের পরবর্তীতে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো কি কি কমপ্লিকেশন হতে পারে? রিফ্লাক্স ইসোফেজাইটিস থেকে ইসোফেগাসে আলসার হতে পারে, স্ট্রিকচার হতে পারে, এবং আমরা পরবর্তীতে পড়বো যে ব্যারেট ইসোফেগাস ডেভেলপ করতে পারে এবং সেখান থেকে অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে। সো আমাদেরকে যে কোনো হার্টবার্নের পেশেন্ট আসলে আমাদেরকে তার সিমটমগুলোকে ওভারলুক করা যাবে না, তাকে অ্যাকর্ডিং টু তাকে ডায়াগনোসিস করে ম্যানেজ করতে হবে। তারপরে আসো কোন কোন ইনফেকশাস এজেন্টস গুলো ইসোফেগাসে অ্যাটাক করতে পারে। যেহেতু ইসোফেগাসে ফ্যারিংস থেকে খাবার আসে, সো ফুডবর্ন অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া বা অর্গানিজম গুলো ইসোফেগাসে ইনফেকশন করতে পারে। তো তার মধ্যে ইসোফেগাসের ইনফেকশন সাধারণত আমরা স্টোমাক বা অন্যান্য অর্গানের মতো দেখি না, একটু কম হয়, কারণ এখানে ফুডটা অনেকক্ষণ থাকে না, এটা একটা ফুড প্যাসেজ হিসেবে কাজ করে, খাবারটা ফ্যারিংস থেকে সাথে সাথে স্টোমাকে চলে যায় পেরিস্টালসিসের মাধ্যমে। সো এখানে সাধারণত হেলদি পিপলে ইনফেকশন একটু কম দেখা যায়। তবে ইসোফেগাসের ইনফেকশন সবচেয়ে বেশি হয় ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টস, যেমন ডায়াবেটিক পেশেন্ট, রেনাল ফেলিউরের পেশেন্ট, রেনাল ট্রান্সপ্লান্টের পেশেন্ট, অথবা কোমাতে যে পেশেন্টগুলো থাকে এদের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে ইমিউনো কম্প্রোমাইজ বা তাদের ইমিউনো ডিফিসিয়েন্সি থাকে, এই পেশেন্টগুলোতে ইসোফেগাসের ইনফেকশন সবচেয়ে বেশি হয়। এখন কোন কোন অর্গানিজম ইসোফেগাসে ইনফেকশন করতে পারে তার একটা লিস্ট হচ্ছে, যে প্রথমে হচ্ছে ক্যান্ডিডা। ক্যান্ডিডা সম্পর্কে তোমরা মাইক্রোবায়োলজিতে নিশ্চয়ই পড়েছো, এটা একটা অপরচুনিস্টিক ফাঙ্গাস। তো এই ফাঙ্গাসটা সবচেয়ে বেশি ইনফেকশন করে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদেরকে, ইসোফেগাস এবং অন্যান্য অর্গানেও করতে পারে। তো এই ক্যান্ডিডা ইনফেকশন যদি হয়, আমরা এন্ডোস্কোপিক্যালি এখানে দেখতে পাচ্ছ হোয়াইট প্যাচ দেখা যায়। তো এইটা নর্মালি যেটা থাকে না, নর্মালি পিঙ্কিশ স্মুথ মিউকোসা আমরা দেখি। তো যখন আমরা হোয়াইট প্যাচ এন্ডোস্কোপিক্যালি পাবো, তখন এখান থেকে আমরা যদি টিস্যু নিয়ে বায়োপসি করি এবং হিস্টোপ্যাথোলজি করি, তাহলে আমরা ফাঙ্গাল হাইফিগুলো দিয়ে ডায়াগনোসিস করতে পারবো। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অর্গানিজমগুলো আমরা যে টিস্যুতে স্পেশাল স্টেইন করে ডায়াগনোসিস করি, এটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্স আমরা কিভাবে করব? যেমন ফাঙ্গাস আমরা কালচার করে আমরা ফাঙ্গাসের উপস্থিতিটা প্রমাণ করতে পারবো, অথবা ভাইরাস ইনফেকশন যদি হয় সেক্ষেত্রেও আমরা সেল কালচার করে ভাইরাসকে আমরা কনফার্ম করতে পারবো বা ডিএনএ দেখতে পারবো। তবে টিস্যুতে আমরা স্টেইন করে যে এভিডেন্স গুলো দেখি, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। আমরা কোনো কোনো চেঞ্জ দেখে, এখানে যেমন ফাঙ্গাল হাইফি দেখে আমরা ক্যান্ডিডা ডায়াগনোসিস করছি। তারপরে আর কি অর্গানিজম তোমার এখানে ইনফেক্ট করতে পারে ইসোফেগাসকে? সেটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন। এটা একটা ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন এটাও সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদেরকেই বেশি ইনফেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে টিস্যুতে কি চেঞ্জ হয়? টিস্যুতে যে চেঞ্জ দেখো, স্কোয়ামাস এপিথেলিয়াল সেলগুলোতে নিউক্লিয়াসের মধ্যে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, এই একটা রিং এর মতো, সাদা একটা রিং এর মতো, এটাকে আমরা বলি ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন এবং মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। তাহলে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল এবং ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন এই দুটোকে টিস্যুতে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই টিস্যুতে হার্পিস সিমপ্লেক্সের ইনফেকশন হয়েছিল। তো সেখানে আমি ওই কথাটাই আবার বলবো যে আমরা ইনডাইরেক্ট এভিডেন্স দেখে আমরা সাধারণত ইনফেকশাস এজেন্টকে ডায়াগনোসিস করি। আরেকটা কমন ভাইরাস যেটা ইসোফেগাসে ইনফেক্ট করে সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস।
সাইটোমেগালো ভাইরাসকে আমরা খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি। একটা সেল দেখো অনেক বড় হয়ে গিয়েছে, নিউক্লিয়াসও অনেক বড়, সাইটোপ্লাজমও অনেক বড়। তো এই জন্যই ভাইরাসটার নাম হয়েছে সাইটোমেগালো, অর্থাৎ সেলটা অনেক বড় হয়ে যায়। এই এভিডেন্স দেখে আমরা যদি বায়োপসিতে আমরা এরকম পেয়ে থাকি, আমরা কনফার্ম ডায়াগনোসিস করতে পারবো যে পেশেন্টের সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন হয়েছে। আমরা কনফার্ম করব অবশ্য সেল কালচারের মাধ্যমে অথবা ভাইরাল ডিএনএ বা আরএনএ টেস্ট করে আমরা কনফার্ম করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা গ্রুপ অফ ইসোফেজাইটিস, এটা হচ্ছে কেমিক্যাল অথবা ফিজিক্যাল এজেন্টের মাধ্যমে যদি ইসোফেজাইটিস হয়। তো এখানে কমনলি যে জিনিসগুলো কেমিক্যাল ইসোফেজাইটিস করে সেটা হচ্ছে অ্যালকোহল অ্যাবিউজ, হেভি স্মোকিং, অ্যাসিড অথবা অ্যালকালি। কেউ যদি অ্যাক্সিডেন্টালি যেমন হাউস হোল্ড যে কেমিক্যাল যেগুলো ফিনাইল, হারপিক, লাইজল, ব্লিচিং পাউডার, তো অনেক সময় আমাদের এগুলো বাড়িতে থাকে, এগুলো আমরা ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করি। তো অনেকে এটাকে অ্যাক্সিডেন্টালি ইনজেস্ট করে ফেলতে পারে, অথবা কেউ কেউ সুইসাইডাল অ্যাটেম্পট হিসেবেও এটা খেয়ে ফেলতে পারে। তো সেক্ষেত্রে ভেরি হট টি, ক্রনিক ইউরেমিয়া, কেমোথেরাপি, তো এই যে কন্ডিশনগুলো, এই যে অ্যাসিডিক অথবা অ্যালকালিক যে ম্যাটেরিয়ালগুলো, এগুলো যদি কেউ খেয়ে ফেলে তাহলে ইসোফেগাসে কি হবে? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইসোফেগাসে একটা আলসারের মতো দেখা যাচ্ছে, আলসার বা মিউকোজাল একটা ডিসকন্টিনিউশন হয়েছে। সাথে সাথে আমরা জানি অ্যাসিড যদি কেউ বাইরে, শরীরের বাইরেও যদি কোথাও অ্যাসিড আমাদের সংস্পর্শে আসি, সেখানে একটা বার্ন হয়, সেখানটা ইরোশন বা আলসার হয়। ঠিক একইভাবে ইসোফেগাসেও যদি অ্যাসিড বা অ্যালকালির সংস্পর্শে আসে, সেখানে একটা আলসার দেখা যাবে এবং সাথে সাথে একটা স্ট্রিকচার ডেভেলপ করবে, অর্থাৎ জায়গাটা কন্ট্রাকশন হয়ে যাবে। আচ্ছা, এখন একটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষাতে ধরা হয় এবং রিটেন পরীক্ষাতে অনেক সময় আসে, সেটা হচ্ছে ব্যারেট ইসোফেগাস। তো ব্যারেট ইসোফেগাস বলতে আমরা বাই ডেফিনেশন তাকে আমরা দুটো ক্রাইটেরিয়া আমাকে জানতে হবে। একটা হচ্ছে এন্ডোস্কোপিতে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের উপরে যখন কোনো ইসোফেগাসের গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের উপরে কোনো অ্যাবনর্মাল মিউকোসা দেখতে পাবো, এবং হিস্টোপ্যাথোলজিক্যালি আমরা স্কোয়ামাস মিউকোসার জায়গায় ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম দেখব, অর্থাৎ ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হবে। তাহলেই আমরা ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারবো ব্যারেট ইসোফেগাস। আর দুটো ক্রাইটেরিয়া আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে এন্ডোস্কোপিক্যালি অ্যাবনর্মাল মিউকোসা এবং প্যাথোলজিক্যালি ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া অফ স্কোয়ামাস মিউকোসা। তো এরপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ব্যারেট ইসোফেগাসের আমরা ডেফিনেশন জানলাম, এখন আসো প্যাথোজেনেসিস, অর্থাৎ কিভাবে ব্যারেট ইসোফেগাস হচ্ছে। আমরা একটু আগে আমি তোমাদের বলে এসেছিলাম হায়াটাস হার্নিয়া সম্পর্কে আমরা জেনেছি। তো একটা পেশেন্টের যদি হায়াটাস হার্নিয়া থাকে এবং সে ট্রিটমেন্ট না করে, তাহলে কি হবে? তার অ্যাসিডিক কন্টেন্ট গুলো সবসময় রিগারজিটেশন হবে কোথায়? ইসোফেগাসের দিকে। তো ইসোফেগাসের স্কোয়ামাস যে মিউকোসাটা, সে কখনো অ্যাসিডের ইনজুরিতে সে টলারেট করতে পারে না। তো তাতে কি হয় যে অ্যাসিডের কারণে তার ক্রনিক ইরিটেশন হয় স্কোয়ামাস সেলগুলোতে, এবং ক্রনিক ইরিটেশনের কারণে বা এটাকে আমরা বলি ক্রনিক মিউকোজাল ইনজুরি। এবং ক্রনিক ইনজুরি বা ক্রনিক ইরিটেশন, এখানে একটা কি হয়, প্রথমে তার চারপাশে ইনফ্লামেশন থাকবে। ইনফ্লামেশন আসার পরে প্রথমে ইনফ্লামেশন হবে, তারপরে অনেক দিন পরে কি হবে যে স্কোয়ামাস লাইনিং গুলো একটা সময় সে আর প্রলিফারেট করতে পারে না, সে আর গ্রো করতে পারে না। তখন কি হয়, বেজাল সেল থেকে কিছু সাইটোকাইন রিলিজ হয়, এবং এই সাইটোকাইন গুলোর ইনফ্লুয়েন্সে স্টেম সেল, আমরা জানি প্রত্যেকটা টিস্যুতে স্টেম সেল থাকে, ওই স্টেম সেলগুলোর কাজ কি, যে কোনো ওই টিস্যুতে যে সেলগুলো থাকে, যে লিনিয়েজের সেলগুলো থাকে, সেদিকে ডিফারেন্সিয়েশন হওয়া। যেমন ইসোফেগাসে যে স্টেম সেল থাকবে, সে কি করবে, সে ভবিষ্যতে স্কোয়ামাস সেল হবে। কিন্তু যখন অ্যাসিডের কারণে ক্রনিক ইরিটেশন হচ্ছে স্টমাকের অ্যাসিডের কারণে, তখন স্টেম সেল করবে কি, সুইচ করবে কোন দিকে? সে আর স্কোয়ামাস সেল হবে না, সে কলামনার সেলের দিকে সে ডিফারেন্সিয়েশন হতে শুরু করবে। সে দেখতে পেল যে এখানে সবসময় ক্রনিক ইরিটেশন হচ্ছে, অ্যাসিডিক কারণে ইনজুরি হচ্ছে। তো স্কোয়ামাস সেল হলে সে অ্যাসিডের ইনজুরিটা সে টলারেট করতে পারছে না, তো সে কলামনার সেল হলে সে অ্যাসিডিক ইনজুরিটা টলারেট করতে পারবে। সে কি করে, সুইচ করে সে আস্তে আস্তে কলামনার সেলে ডিফারেন্সিয়েশন হয়। এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে মেটাপ্লাসিয়া মানে কোনো অ্যাডাল্ট সেল বা কোনো ম্যাচিউর সেল চেঞ্জ হয়ে আরেকটা সেল হবে না। এখানে আমাদের বেসিক প্যাথোজেনেসিস অফ মেটাপ্লাসিয়া হচ্ছে স্টেম সেল রিপ্রোগ্রামিং, অর্থাৎ ক্রনিক ইরিটেশন হলে স্টেম সেল থেকে নর্মালি যে সেল লিনিয়েজ ডিফারেন্সিয়েশন হওয়ার কথা ছিল, সেটা না হয়ে অন্য আরেকটা সেল লিনিয়েজে ডিফারেন্সিয়েশন হবে। তাহলে মেইন কথা হচ্ছে স্টেম সেলের রিপ্রোগ্রামিং।
তো সেই এখানে ব্যাড ইসোফেগাস কিভাবে হচ্ছে, যে অ্যাসিড রিফ্লাক্সের কারণে ইসোফেগাসের স্কোয়ামাস লাইনিংটা ক্রনিক্যালি ইরিটেট হচ্ছে, যার ফলে স্টেম সেলটা অ্যাক্টিভেট হচ্ছে এবং সে ডিফারেন্সিয়েশন হয়ে আর সে স্কোয়ামাস সেল হচ্ছে না, সে কলামনার সেলে কনভার্সন হচ্ছে। তো এটাই হচ্ছে প্যাথোজেনেসিস অফ ব্যারেট ইসোফেগাস। এবং তখন আমরা হিস্টোলজিক্যালি আমরা কি পাবো? আচ্ছা, প্রথমে আসি এন্ডোস্কোপিতে। এন্ডোস্কোপিতে আমরা দেখতে পাচ্ছি এখানে নর্মাল পিঙ্ক কালার ইসোফেগাসের মিউকোসা, তার জাস্ট নিচে একটা রেড এরিয়া বা রেড বিশাল একটা প্যাচের মতো দেখা যাচ্ছে। তো এই জায়গাটাকেই আমরা বলবো ব্যারেট ইসোফেগাস। এখন এখান থেকে যদি আমরা বায়োপসি করি তাহলে আমরা দেখব কি, এই যে ইসোফেগাসের স্কোয়ামাস লাইনিং এবং ঠিক তার পাশে এখান থেকে কলামনার লাইনিং গুলো ধীরে ধীরে মেটাপ্লাসিয়া শুরু হয়েছে এবং একটা সময় পুরো স্কোয়ামাস লাইনিংটাই এই কলামনার লাইনিং এ কনভার্সন হয়ে যাবে। এবং এখানে আমরা স্টোমাতেও দেখতে পাচ্ছি যে কলামনার লাইনিং গুলো গ্ল্যান্ড ফর্ম করেছে। আমরা জানি কলামনার সেলগুলো যেখানেই থাকুক সে একটা গ্ল্যান্ড ফর্মেশন করে থাকে। তো আমরা ব্যাড ইসোফেগাস ডায়াগনোসিস করব তাহলে খুব সহজ, যে আমরা যেখানে স্কোয়ামাস লাইনিং থাকার কথা ইসোফেগাসে, সেখানে আমরা কলামনার লাইনিং দেখতে পাচ্ছি। এবং ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া কিভাবে আমরা চিনবো, এখানে দেখা যাচ্ছে যে গবলেট সেলগুলো, আমরা জানি যে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে গবলেট সেল থাকে যারা মিউসিন সিক্রেট করে। তো এখানে গ্ল্যান্ডগুলোতে গবলেট সেল দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কলামনার মেটাপ্লাসিয়া হয়েছে এবং তার সাথে গবলেট সেলের উপস্থিতির কারণে এখানে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো যে ব্যারেট ইসোফেগাসের যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে কি কমপ্লিকেশন হতে পারে। তো এখানে যেহেতু স্কোয়ামাস লাইনিং এর জায়গায় কলামনার সেল চলে এসছে, সো ইন দ্য লং রান এখানে অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করার একটা সম্ভাবনা থেকে যায়। এবং দেখা গেছে প্রায় যতগুলো পেশেন্টের ব্যারেট ইসোফেগাস থাকে তার 10 to 15% পেশেন্টসদেরই অনেকদিন পরে অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করেছে। এখন আসো ইসোফেগাসের লাস্ট যে ডিজিজ ক্যাটাগরি আমি বলবো সেটা হচ্ছে বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার। তো টিউমার সম্পর্কে বলতে গেলে তোমরা যারা প্যাথোলজি স্টুডেন্ট, তোমাদের কাছে টিউমারের জেনারেল প্যাথোলজিতে আমরা যে টিউমার সম্পর্কে যা যা ইনফরমেশন গুলো জেনে আসছি এগুলোর খুব ভালোভাবে জানতে হবে। যেমন টিউমারের নিউপ্লাসিয়ার একটা সুন্দর ডেফিনেশন আছে, সেটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, সেটা জানতে হবে। এই নিউপ্লাসিয়া কত রকমের, আমরা অ্যাকর্ডিং টু বায়োলজিক্যাল বিহেভিয়ার এটাকে দুই ভাগে ভাগ করি, বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার। অ্যাকর্ডিং টু হিস্টোলজি আমরা এটাকে এপিথেলিয়াল এবং মেসেনকাইমাল এই দুটো ভাগে ভাগ করি। টিউমার প্যাথোজেনেসিস বা মলিকুলার মেকানিজম অফ টিউমার, বিনাইন টিউমারের নোমেনক্লেচার, ম্যালিগন্যান্ট টিউমারের নোমেনক্লেচার, টিউমার কিভাবে মেটাস্টাসিস হয়, কিভাবে ইনভেশন হয়, এই সবগুলো প্রশ্নের উত্তর আমাদের যদি জানা থাকে তাহলে আমরা সিস্টেমিক প্যাথোলজিতে বা যে কোনো সিস্টেমে, প্রত্যেকটা সিস্টেমে টিউমারাস লিশন হয় এবং এই টিউমারগুলো সম্পর্কে আমাদের জানতে গেলে ওই ইনফরমেশনগুলো মাথায় রেখেই পড়াশোনা করতে হবে। তো সেজন্য আমি বলবো যে জেনারেল প্যাথোলজি থেকে আমাদের টিউমারের যে ইনফরমেশনগুলো আমরা জেনে আসছি সেগুলোর উপর বেস করেই আমরা সিস্টেমিক প্যাথোলজিতে টিউমারগুলোকে স্টাডি করব। যেমন প্রত্যেকটা টিউমারের ইটিওলজি, প্যাথোজেনেসিস, গ্রস মরফোলজি এবং মাইক্রোস্কোপিক মরফোলজি এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। তো এই সবগুলোই আমরা জেনারেল প্যাথোলজিতে বেশ অনেকটাই আমরা জেনে এসেছি। তো আমরা জানি টিউমার দু রকমের, বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার। ঠিক একইভাবে ইসোফেগাসেও আমরা দু রকমের টিউমার পেয়ে থাকি, বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার। এবং এই টিউমারগুলোর হিস্টোলজিক্যালি আমরা আরো দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে এপিথেলিয়াল টিউমার আর একটা হচ্ছে মেসেনকাইমাল টিউমার। লাইনিং এপিথেলিয়াল সেল থেকে যে টিউমারগুলো অ্যারাইজ করে, যেমন লাইনিং এপিথেলিয়াল সেল কত রকমের আছে, যে কলামনার সেল আছে, স্কোয়ামাস সেল আছে, ট্রানজিশনাল সেল আছে, কিউবার্ডাল সেল আছে। তো এইসব এই লাইনিং এপিথেলিয়াল সেল থেকে যে টিউমারগুলো অ্যারাইজ করে সেগুলোকে আমরা বলি এপিথেলিয়াল টিউমার এবং এগুলোকে সাধারণত আমরা নাম দিয়েছি কার্সিনোমা। ঠিক আছে। আর যেগুলো এপিথেলিয়ালের নিচের দিকে যে লাইনিং গুলো আছে, যেমন ল্যামিনা প্রোপ্রিয়া, সাবমিউকোসা, মাস্কুলারিস প্রোপ্রিয়া, তো এগুলো এই টিস্যুগুলো হচ্ছে মেসেনকাইমাল অরিজিন, এমব্রায়োলজিক্যালি মেসেনকাইমাল অরিজিন। যেমন নার্ভ টিস্যু, মাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু, লিমফ্যাটিক টিস্যুগুলো, এগুলো সবগুলো হচ্ছে মেসেনকাইমাল অরিজিন। সো মেসেনকাইমাল অরিজিনাল ডেরিভেটিভস থেকে যে টিস্যু, যে
টিউমারগুলো অ্যারাইজ করে সেগুলোকে আমরা বলি সার্কোমা। তোমাদেরকে পরীক্ষাতে বারবারই জিজ্ঞাসা করা হয় যে কার্সিনোমা এবং সার্কোমার ডিফারেন্স কি। মূল ডিফারেন্সটা হচ্ছে কার্সিনোমা অরিজিন হচ্ছে লাইনিং এপিথেলিয়াল সেল থেকে, আর সার্কোমা অরিজিন হচ্ছে মেসেনকাইমাল ডিরাইভড টিস্যু থেকে, যেমন নার্ভাস টিস্যু, মাসকুলার টিস্যু, অ্যাডিপোজ টিস্যু, ভাস্কুলার টিস্যু এগুলো। তো ইসোফেগাসও ঠিক একইভাবে যে এপিথেলিয়াল টিউমারও আছে এবং মেসেনকাইমাল টিউমার আছে। তো এখানে বলা হচ্ছে যে ইসোফেগাসে যে বিনাইন টিউমারগুলো আছে এগুলোর ভিতরে মেসেনকাইমাল টিউমারের সংখ্যাটাই বেশি, যেমন লিওমায়োমা। তোমরা এটা জানো যে হোয়াট ইজ লিওমায়োমা? হচ্ছে বিনাইন টিউমার অ্যারাইজিং ফ্রম স্মুথ মাসেল। আমরা হিস্টোলজিতে দেখে এসেছি যে ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়ামে থিন একটা স্মুথ মাসেল লেয়ার থাকে। সো এখান থেকে যদি কোনো টিউমার অ্যারাইজ করে সেটাকে আমরা বলি লিওমায়োমা। তারপরে এখানে ফ্যাটি টিস্যু থাকে, যদি ফ্যাটি টিস্যু থেকে যে বিনাইন টিউমারটা আসে সেটাকে বলি লাইপোমা। প্রত্যেকটা অর্গান থাকে, সো ব্লাড ভেসেলে বিনাইন টিউমারের নাম হচ্ছে হেমানজিওমা। এবং এখানে কিছু নিউরন টিস্যু থাকে, তাহলে নিউরনের বিনাইন টিউমারের নাম হচ্ছে নিউরোফাইব্রোমা। তাহলে এখানে আমরা জানতে পারলাম কি যে ইসোফেগাসের বিনাইন টিউমারের ভিতরে মেসেনকাইমাল টিউমারগুলো সাধারণত বেশি থাকে। তারপরে কমন দুটো টিউমার হচ্ছে ফাইব্রোভাস্কুলার পলিপ এবং স্কোয়ামাস প্যাপিলোমা। আমি তোমাদের এখানে পলিপের একটা ছবি দেখাচ্ছি। এখানে আমরা এন্ডোস্কোপিক্যালি একটা পলিপ দেখতে পাচ্ছি। তোমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ পলিপ, পলিপের একটা প্যাথোলজিক্যাল ডেফিনিশন হচ্ছে যে মিউকোজাল প্রজেকশন টুয়ার্ডস লুমেন। এখানে আমরা জিনিসটা খুব সুন্দর দেখতে পাচ্ছি যে স্মুথ মিউকোসা থেকে একটা প্রজেকশন হচ্ছে, এবং প্রজেকশনটা কোন দিকে, ডিরেকশনটা হচ্ছে লুমেনের দিকে। তাহলে সিম্পল একটা অ্যান্সার, হোয়াট ইজ পলিপ, এর অ্যান্সার হচ্ছে মিউকোজাল প্রজেকশন টুয়ার্ডস লুমেন। এখানে আমরা সিঙ্গেল পলিপ দেখতে পাচ্ছি এবং এপাশে আমরা মাল্টিপল পলিপ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে পলিপের পার্টগুলো কি কি, আমরা এখানে যেহেতু ইসোফেগাসের মিউকোজা থেকে পলিপটা প্রোট্রুশন হয়েছে, সো পলিপের লাইনিং এপিথেলিয়াম হবে কি ইসোফেগাসের মতোই স্কোয়ামাস লাইনিং এপিথেলিয়াম, এবং এর যে স্ট্রোমাটা থাকবে সেখানে কানেকটিভ টিস্যু স্ট্রোমা থাকবে। আচ্ছা, এখন এখানে এই ইসোফেগাসের পলিপ আমরা সাধারণত কমনলি পেয়ে থাকি। তো এটা এন্ডোস্কোপির মাধ্যমে এটাকে অনেক সময় রিমুভ করা যায়, করে আমরা বায়োপসি করে আমরা পলিপটাকে হিস্টোপ্যাথোলজি করে আমরা ডায়াগনোসিস করতে পারবো। এখন আসো আজকের আলোচনার লাস্ট টপিক, সেটা হচ্ছে ইসোফেজিয়াল কার্সিনোমা। প্রত্যেকটা অর্গানেই আমরা জানি যে বিনাইন টিউমার এবং ম্যালিগনেন্ট টিউমার থাকে। আমি একটু আগেও বলে এসেছি যে ম্যালিগনেন্ট টিউমারগুলোকেও আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, কার্সিনোমা এবং সার্কোমা। লাইনিং এপিথেলিয়াম থেকে যে ক্যান্সারটা অরিজিন হয় সেটাকে আমরা বলি কার্সিনোমা, আর মেসেনকাইমাল টিস্যু থেকে যে ক্যান্সারটা আসে সেটাকে আমরা বলি সার্কোমা। তো এখানে আসো, ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম কি আমরা জানি, স্কোয়ামাস সেল লাইনিং সাধারণত ইসোফেগাসে থাকে। সো ইসোফেগাসের মেইন ক্যান্সারটা হবে কি ইসোফেজিয়াল স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর সেকেন্ড কমন ক্যান্সার হচ্ছে ইসোফেগাসের, সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা আমি একটু পরেও আবার বলবো যে এটা সাধারণত ব্যারেট ইসোফেগাসের কমপ্লিকেশন হিসেবে আমরা পেয়ে থাকি। তো স্কোয়ামাস সেল কার্সিনোমাই হচ্ছে 90% ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইসোফেগাসে, এবং এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা প্যাথোজেনেসিস। আচ্ছা, এখন কার্সিনোমার প্যাথোজেনেসিস আমরা জেনারেল প্যাথোলজিতে বলে এসেছি যে কোনো ক্যান্সারই ফেজ থাকে, যেমন আমরা পড়ে এসেছি হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, এগুলো থেকে কি হয় ডেভেলপ করতে পারে। তো প্রথমে হাইপারপ্লাসিয়া হবে এবং তারপরে এই প্রলিফারেটিভ এপিথেলিয়াল সেলগুলোতে অ্যানাপ্লাস্টিক ফিচার দেখা যাবে, যেটাকে আমরা বলি ডিসপ্লাসিয়া। তোমাদেরকে পরীক্ষাতে অনেক সময় ডিসপ্লাসিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তো ডিসপ্লাসিয়া সম্পর্কে বলতে গেলে আমি এটা বলবো যে যখন আমরা এপিথেলিয়াল সেলগুলোতে কোনো অ্যানাপ্লাস্টিক ফিচার পাই। এখানে তোমাদের আরেকটু মনে করে দিই যে ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া অথবা একটা ম্যালিগনেন্ট সেলকে আমরা ম্যালিগনেন্ট বলতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকে, এই জিনিসটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, তাহলেই আমরা ক্যান্সার প্যাথোজেনেসিস বুঝতে পারবো। আমরা ইসোফেগাসে যে নর্মাল স্কোয়ামাস সেল দেখে আসছি, এখানে আমরা ছোট্ট একটা নিউক্লিয়াস সেন্ট্রালি লোকেটেড দেখে আসছি। এখন যদি আমরা এই সেলটা লার্জ হয়, অ্যাটিপিক্যাল হয় এবং নিউক্লিয়াসটা বড় হয়, তাহলে লার্জ সেল উইথ
লার্জ নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের কালারটা কি হবে? হাইপারক্রোমাটিক হবে। আমরা যে নর্মাল যে বেগুনি কালারটা দেখে আসছি, এটা যখন অ্যানাপ্লাস্টিক হবে তখন এটা ডার্ক কালার হবে, এটাকে আমরা বলি হাইপারক্রোমাটিজম। তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে লার্জ একটা সেল উইথ লার্জ নিউক্লিয়াস, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে হাইপারক্রোমাটিজম অফ নিউক্লিয়াস, থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে হাই এনসি রেশিও। তোমরা জানো একটা নিউক্লিয়াস এবং একটা সেলের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক রেশিওটা নর্মালি থাকে 4:1 বা থেকে 6:1, অর্থাৎ সাইটোপ্লাজম থাকে বড়, নিউক্লিয়াস থাকে ছোট। কিন্তু যখন সেলটা নিউপ্লাসিয়া হবে বা অ্যানাপ্লাস্টিক হবে তখন আমরা নিউক্লিয়াসের সাইজটা এত বড় হবে যে রেশিওটা হবে 1:1। তাহলে আমরা ক্রাইটেরিয়াগুলো কি পেলাম? একটা হচ্ছে লার্জ নিউক্লিয়াস, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস, হাই এনসি রেশিও। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে সেলুলার প্লিওমরফিজম এবং সাইটোপ্লাজমিক এবং নিউক্লিয়ার প্লিওমরফিজম। সেটা কি? যে একটা সেলের সাথে আরেকটা সেলের যে ওরিয়েন্টেশন থাকে, একটা সেলের পাশাপাশি যেভাবে সে সুন্দরভাবে সাজানো গোছানো বসানো থাকে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, এলোমেলো ভাবে সেলগুলো সাজানো থাকবে এবং কোনো একটা সেল ছোট হবে, কোনো একটা সেল বড় হবে, কোনো একটা নিউক্লিয়াস ছোট হবে, কোনো একটা নিউক্লিয়াস বড় হবে। তো এটাকে আমরা বলি নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এবং সেলুলার প্লিওমরফিজম। তারপরে আরো দুটো ক্রাইটেরিয়া হচ্ছে লস অফ ওরিয়েন্টেশন এবং লস অফ পোলারিটি। এগুলো বলতে আমরা যেটা বুঝাই যে স্কোয়ামাস লাইনিং কথাটাই তোমরা মনে করো যে সেলগুলো সুন্দর করে নিচ থেকে উপর পর্যন্ত সাজানো থাকে। এই যে যখন সাজানো জিনিসটা নষ্ট হয়ে যায়, সেলগুলো হ্যাপাজার্ড অ্যারেঞ্জমেন্ট থাকে, তখন আমরা এটাকে বলি লস অফ ওরিয়েন্টেশন এবং লস অফ পোলারিটি। একটা সেলে যখন আমরা এই এবং তার সাথে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাটিপিক্যাল মাইটোসিস। তাহলে এই যে 5টা 6টা পয়েন্ট যদি আমরা কোনো একটা সেলে পেয়ে থাকি, আমি আবার বলছি, হাইপারক্রোমাটিজম, প্লিওমরফিজম, অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগার, লস অফ পোলারিটি এবং লস অফ ওরিয়েন্টেশন, যখন আমরা কোনো একটা সেলের মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো দেখি তখন আমরা সেলটাকে বলি ডিসপ্লাসিয়া। এবং যদি এই ডিসপ্লাসিয়া থেকে সেলটাকে রিভাইভ করতে না পারি, সেলটা যদি নর্মাল দিকে না যায়, তাহলে সে আলটিমেটলি ক্যান্সারের দিকে প্রলিফারেশন হবে। তাহলে ক্যান্সারের ম্যালিগনেন্সি বা নিওপ্লাসিয়ার ঠিক আগের অবস্থাটাকে আমরা বলবো ডিসপ্লাসিয়া। তো আমাদের বডিতে যে কোনো বেশিরভাগ ক্যান্সারই, বিশেষ করে এপিথেলিয়াল টিউমারগুলো সাধারণত হাইপারপ্লাসিয়া বা মেটাপ্লাসিয়া থেকে ডিসপ্লাস্টিক স্টেজে যাবে এবং সেখান থেকে সে নিওপ্লাসিয়া হবে এবং পরবর্তীতে ইনভেশন এবং মেটাস্টাসিস হবে। তো এটা হচ্ছে একটা ক্যান্সারের নর্মাল লাইফ সাইকেল। এখন আসো যে স্কোয়ামাস সেল কার্সিনোমাটা, এখানে আমরা এন্ডোস্কোপিক্যালি দেখতে পাচ্ছি একটা লার্জ একটা পলিপয়েড ম্যাস। এটাকে আমরা কোনোভাবে বিনাইন বলতে পারবো না, কারণ এখানে আমরা দেখো মিউকোজাতে আলসারেশন এবং অনেক সময় এখানে হেমোরেজও দেখা যাচ্ছে। এটা হচ্ছে এন্ডোস্কোপিতে আমরা একটা গ্রোথকে, ইসোফেগাসের গ্রোথকে আমরা কিরকম দেখতে পাচ্ছি, যে পলিপয়েড একটা এক্সোফাইটিক ম্যাস দ্যাট প্রোট্রুড ইনটু দ্য লুমেন, এবং এই পলিপটাতে আলসার এবং নেক্রোসিস থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন যদি এই ইসোফেগাসটাকে আমরা যদি অপারেশন করে সার্জারি করে রিমুভ করা হয়, তখন আমরা এই ইসোফেগাসের ওয়ালে আমরা এই যে একটা আলসারেটিভ এবং হেমোরেজিক একটা পলিপয়েড একটা মাস দেখতে পাচ্ছি, এটাই ইসোফেগাসের স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা আমরা হিস্টোলজিক্যালি কনফার্ম করব। এখানে আমরা এই স্লাইডটা স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ ইসোফেগাস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল যে স্কোয়ামাস লাইনিং গুলো সেগুলো নর্মাল ওরিয়েন্টেশন নাই। এখানে স্কোয়ামাস সেলগুলো অ্যাটিপিক্যাল এবং এরা কি করেছে, স্ট্রোমাতে ছোট ছোট নেস্ট ফর্ম করেছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটিপিক্যাল স্কোয়ামাস সেলগুলো। আমি একটু আগে তোমাদেরকে যে ক্যান্সার সেলের যে ক্রাইটেরিয়াগুলো বলে আসছি, একটা নিউপ্লাস্টিক সেলের ক্রাইটেরিয়াগুলো আমরা এখানে প্রত্যেকটাই দেখতে পাচ্ছি। যে একটা হচ্ছে যে হাইপারক্রোমাটিজম, দেখো নিউক্লিয়াস গুলো ডার্ক ভায়োলেট কালার দেখা যাচ্ছে, লার্জ অ্যাটিপিক্যাল সেল, হাই এনসি রেশিও, লস অফ ওরিয়েন্টেশন অ্যান্ড লস অফ পোলারিটি। এখানে মাঝখানে যে স্ট্রাকচারটা আমরা দেখছি এটা হচ্ছে স্কোয়ামাস পার্ল বলা হয়। এখানে যেটা হয় কি, যে আমরা জানি যে ক্যান্সার সেলগুলো অলওয়েজ ডিভিশন করতে থাকে, একটা সেল সাইকেল শেষ হওয়ার আগেই আরেকটা সেল সাইকেল শুরু হয়ে যায়, এবং এই যে রিপিটেড ডিভিশনের কারণে দেখা যায় সাইটোপ্লাজম ডিভিশন হওয়ার আগেই নিউক্লিয়াসটা আবার ডিভিশন হতে থাকে।
এতে করে কি হয় যে সাইটোপ্লাজম গুলো ঠিকমতো সেপারেট হতে পারে না। তো যার কারণে একটা সেলের সাইটোপ্লাজমের সাথে আরেকটা সেলের সাইটোপ্লাজম লেগে গিয়ে এই যে পার্ল বা মুক্তার মতো একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় স্কোয়ামাস পার্ল। আমরা এটা হচ্ছে একটা ইউনিক ফিচার ফর ডায়াগনোজিং স্কোয়ামাস সেল কার্সিনোমা। আমরা যে কোনো অর্গানেই স্কোয়ামাস সেল কার্সিনোমা চেনার জন্য এই স্ট্রাকচারটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। তাহলে স্কোয়ামাসের ইসোফেগাসের কমন যে ক্যান্সারটা স্কোয়ামাস সেল কার্সিনোমা সেটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা একটু জানবো অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা যদি তোমাদেরকে ডেফিনেশন জিজ্ঞেস করা হয়, তোমরা ডেফিনেশনে এটার অ্যান্সার দিতে হবে কি, যে ম্যালিগন্যান্ট টিউমার অ্যারাইজিং ফ্রম এপিথেলিয়াল সেলস ফর্মিং গ্ল্যান্ডস। যখন এপিথেলিয়াল সেল থেকে কোনো একটা ম্যালিগন্যান্ট টিউমার অ্যারাইজ করে এবং সে গ্ল্যান্ড ফর্ম করে, তখন সেটাকে আমরা বলি অ্যাডেনোকার্সিনোমা। তো ইসোফেগাসে কখন কলামনার এপিথেলিয়াল সেল আসবে? যখন ইসোফেগাসে ব্যারেট মেটাপ্লাসিয়া হবে। আমরা একটু আগেই জেনে এসেছি যে জিইআরডি পেশেন্টের বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেসব পেশেন্টদের থাকে, তাদের ক্রনিক অ্যাসিডিক ইরিটেশনের কারণে ইসোফেগাসের স্কোয়ামাস লাইনিং এ মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে কলামনার লাইনিং চেঞ্জ হয়ে যায় এবং সেখানে গলব্লেড সেলের উপস্থিতিতে আমরা প্রমাণ করতে পারি যে এখানে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হয়েছে। এখন এই যে ইন্টেস্টাইনাল যে লাইনিংটা মেটাপ্লাসিয়া হয়েছে, সেখান থেকে কালের আবর্তনে ধীরে ধীরে অনেক বছর পরে সেখান থেকে আমরা একটা ক্যান্সার যদি ডেভেলপ করে, সেখানে একটা অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করবে। তো তাহলে এখানে অ্যাডেনোকার্সিনোমা প্রিকারসার লেশন এখানে কি, যে ব্যারেট ইসোফেগাস। এটাও ক্লিনিক্যালিও এই অ্যাডেনোকার্সিনোমাটাও একটা এন্ডোস্কোপিক্যালি একটা পলিপয়েড বা এক্সোফাইটিক একটা মাস হিসেবে আমরা ডায়াগনোসিস করতে পারবো। পরবর্তীতে আমরা হিস্টোপ্যাথোলজি করে আমরা এখানে একটা অ্যাডেনোকার্সিনোমার উপস্থিতি বুঝতে পারবো। এখানে আমরা বাম পাশের ছবিটাতে দেখতে পাচ্ছি এখানে ইন্টেস্টাইনের মতো গ্ল্যান্ড দেখা যাচ্ছে। ইসোফেগাসের টিস্যুতে যখন আমরা ইন্টেস্টাইনের মতো গ্ল্যান্ড দেখি, তখন আমরা এখানে প্রমাণ করতে পারি যে এটা হচ্ছে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া, অর্থাৎ এটা ব্যারেট মেটাপ্লাসিয়া হয়েছে। এখন এটার এই পাশে দেখা যাচ্ছে যে এখানে অ্যাটিপিক্যাল এপিথেলিয়াল সেলগুলো গ্ল্যান্ড ফর্ম করেছে। তো আমরা এখানেও সে একইভাবে আমরা ডায়াগনোসিস করব যে এটা কেন ম্যালিগনেন্সি বলবো আমরা। এই যে অ্যানাপ্লাস্টিক সেলের ক্রাইটেরিয়া গুলো, যেমন লার্জ অ্যাটিপিক্যাল সেল, লার্জ নিউক্লিয়াস, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস, হাই এনসি রেশিও, লস অফ পোলারিটি অ্যান্ড লস অফ ওরিয়েন্টেশন অ্যান্ড অ্যাটিপিক্যাল মাইটোসিস। এই ফিচারগুলো দেখে আমরা ম্যালিগনেন্সি ডায়াগনোসিস করব। এবং যেহেতু এই ক্যান্সার সেলগুলো গ্ল্যান্ড ফর্মেশন করেছে, সেজন্য আমরা এটাকে অ্যাডেনোকার্সিনোমা হিসেবে ডায়াগনোসিস করব। তো আমরা ইসোফেগাসের যে মেইন দুটো ক্যান্সার স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং অ্যাডেনোকার্সিনোমা সম্পর্কে ডিসকাস করলাম। তো অ্যাজ এ হোল ইসোফেগাসের ম্যালিগনেন্সি সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। আমাদের ক্যান্সার এপিডেমিওলজি, অর্থাৎ ওয়ার্ল্ডে কোন ক্যান্সারগুলো কোন এরিয়াতে বেশি হয়, কোথায় কম হয়, মেল ফিমেল রেশিও এবং কোন বয়সে ক্যান্সারগুলো বেশি হয়, যত বেশি আমাদের এই ইনফরমেশনগুলো জানা থাকবে, তত বেশি আমাদের পেশেন্টের ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টে সুবিধা হবে। তো ইসোফেগাসের ম্যালিগনেন্সি বলতে গেলে এখানে বলা যায় যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সারে যত ক্যান্সার হয় তার 6% হচ্ছে ম্যালিগনেন্ট ইসোফেজিয়াল ক্যান্সার। কিন্তু যদি আমরা জিআই ক্যান্সার মর্টালিটি বলি, অর্থাৎ কত পার্সেন্ট পেশেন্ট প্রতি 100 জনে কতগুলো পেশেন্ট এক্সপায়ার করে, সেখানে আমরা বলতে পারবো যে মর্টালিটি হচ্ছে 10%, প্রায় হায়ার। এখন কেন হায়ার মর্টালিটি রেট ইসোফেগাস ক্যান্সারের? সেটা হচ্ছে কি, যে ইসোফেগাসের ক্যান্সারগুলো সাধারণত অ্যাসিম্পটোমেটিক অবস্থায় অনেক দিন থেকে যায়। যেমন আমরা ব্যারেট ইসোফেগাসের কথা বলে এসেছি যে অনেকদিন যাবত দেখা যাচ্ছে এটা আনডায়াগনোজ থাকে, কিন্তু যখন সেটা একটা এক্সোফাইটিক মাস হিসেবে পেশেন্টের ক্লিনিক্যালি প্রেজেন্ট করে, পেশেন্টের সিমটম নিয়ে আসে, তখন দেখা যাচ্ছে যে এই টিউমারটা ইনভেশন এবং মেটাস্টাসিস হয়ে গিয়েছে এবং সেই সময় পেশেন্টকে আর সার্ভাইভ করানোটা তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সে কারণে যেহেতু অনেকদিন যাবত টিউমারটা অ্যাসিম্পটোমেটিক থাকে এবং পেশেন্টের কোনো সাইন সিমটম ডেভেলপ করে না, সে কারণে মর্টালিটি রেটটা এত বেশি থাকে। তো ইসোফেগাসের ক্যান্সারের মধ্যে আমরা 90% পেয়ে থাকি স্কোয়ামাস সেল কার্সিনোমা, বাকি 10% হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। তো এই হচ্ছে আমার ইসোফেগাসের ডিজিজগুলো। আমি আজকের ক্লাসে যা বললাম সেটাকে যদি আমি সামারি করি, আমরা ডিজিজেস অফ ইসোফেগাস পড়েছি, আমরা কনজেনিটাল এনোমেলি, তারপরে আমরা ইনফ্ল্যামেটরি ডিজিজ অফ ইসোফেগাস এবং সবার শেষে আমরা নিউপ্লাস্টিক ডিজিজ পড়েছি। তো আমি আগামী ক্লাসে তোমাদেরকে স্টোমাকের প্যাথোলজি সম্পর্কে বলবো।
স্টোমাকের প্যাথোলজি খুবই ইম্পর্টেন্ট, কারণ পেপটিক আলসার ডিজিজ এবং স্টোমাকের পলিপ এবং স্টোমাক ক্যান্সার, এই 3টা টপিক তোমাদের পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্টই, এবং আমরা ক্লিনিক্যালিও এই পেশেন্টগুলোকে অনেক বেশি ফেস করি। সো স্টোমাকের প্যাথোলজিটা তোমরা আশা করি নেক্সট ক্লাসে আমার সাথে থাকবে। তো আজকে এ পর্যন্তই।